হ্যালো, হ্যাঁ, তোমরা সবাই রেডি আছো? সবাই তৈরি? আর সবাই কোথায়? সবাই একসাথে সাড়া দাও। আচ্ছা, তো আজকের ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। হাব বা সুইচ। হাব বা সুইচ কি, এটা কি কাজে ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়, এটা যদি জানতে পারো তাহলে সব কিছু জানা যাবে। তো চলো আমরা গল্পে গল্পে এটা আমরা শিখে নেই, যদিও গতকালকে এটা আলোচনা করা হয়েছিল। হাব বা সুইচ দুটো প্রায় একই ধরনের কাজ করে, তার মানে এই দুটো এক না, এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। হাবটা হচ্ছে এমন একটি ডিভাইস বা যন্ত্র বা এমন একটি মিডিয়া বা কমিউনিকেশন যন্ত্র যেটার মাধ্যমে বিভিন্ন ধরনের কম্পিউটার, দুই বা ততোধিক কম্পিউটার বা ডিভাইসগুলো একত্রিতভাবে যুক্ত থাকে। অর্থাৎ হাবটা হচ্ছে এমন একটি যন্ত্র যেটা দুই বা ততোধিক কোনো কম্পিউটার বা কোনো যন্ত্রকে একত্রিতভাবে জুড়ে দেয়। বলতে পারো এটা একটি কানেকশন। এখন এই কানেকশনটা কেমন কানেকশন এটা একটু বোঝাই। এই হাবটি হলো এমন একটি কানেকশন যেটাতে একটি কম্পিউটারে কোনো তথ্য বা উপাত্ত যদি সেখানে ইনপুট করা যায়, সেটির আউটপুট প্রত্যেকটি ডিভাইসে অর্থাৎ প্রত্যেকটি কম্পিউটারে সেটি শো করবে। এবং সুইচের বিষয়ে আসি। সুইচ এমন একটি ডিভাইস বা যন্ত্র, যে যন্ত্রে যদি আমি একটি ইনপুট দেই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে নির্দিষ্ট একটি ঠিকানা চাইবে, নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী চিঠিগুলো পৌঁছে দেওয়া হবে। এখন বিষয়টা এরকম, ধরো তোমাদের এলাকায় একটি গণবিজ্ঞপ্তি হচ্ছে, মাইকিং হচ্ছে, গণবিজ্ঞপ্তি হচ্ছে কিংবা মাইকিং হচ্ছে, সেখানে জনগণের স্বার্থে ঊর্ধ্বতম কর্মকর্তাগণ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। এটা সবার জন্য। এটা তুমি ভাবতে পারো অনেকটা হাবের মতো। এখন আসি সুইচের বিষয়ে। সুইচ এমন একটি যন্ত্র যেখানে প্রত্যেকটি ডিভাইস একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং প্রত্যেকটি ডিভাইসের জন্য একটি নির্দিষ্ট ঠিকানা থাকে। এই নির্দিষ্ট ঠিকানাটা কিভাবে কাজ করে? ধরো এখানে 5টি কম্পিউটার রয়েছে। 5টি কম্পিউটারের সাথে 5টি কম্পিউটারকে সংযুক্ত করার জন্য একটি ডিভাইস রয়েছে যেটার নাম সুইচ। এখন আমি যদি একটি কম্পিউটার থেকে আমি নির্দিষ্ট একটি কম্পিউটারে তথ্য প্রেরণ করতে যাই তাহলে আমাকে নির্দিষ্ট একটি ঠিকানা দিতে হবে। সেই ঠিকানা বরাবর সেখানে সেই তথ্যটি পেয়ে যাবে। এখন ধরো তুমি কাউকে চিঠি লিখছ, তুমি কাউকে নির্দিষ্ট করে চিঠি লিখছো, সেই চিঠিতে কিন্তু একটা ঠিকানা দিতে হয়, সেই চিঠিতে কিন্তু নির্দিষ্ট একটি ঠিকানা দিতে হয়। ঠিক একই রকমভাবে কাজ করে সুইচ। তাহলে হাব এবং সুইচ এর মধ্যে যদি আমি পরিবেশের সাথে যদি আমি এটা তুলনা করতে যাই তাহলে দেখো গণবিজ্ঞপ্তিটা হচ্ছে হাবের সাথে সম্পর্কযুক্ত, মানে অনেকটা হাবের মতো। এবং যদি ব্যক্তিগতভাবে কিংবা পার্সোনালভাবে কেউ কাউকে নির্দিষ্ট করে একটি নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী যদি কোনো জিনিস প্রেরণ করতে যায় সেটা অনেকটা সুইচের মতো। এখন হাব এবং সুইচের যদি পার্থক্যে আসি তাহলে বিষয়টা আমরা খুব ভালোভাবে বুঝতে পারব। হাব এবং সুইচ। হাবে কিছু অসুবিধা রয়েছে। যেমন হলো হাবে তুমি যখন কোনো ডাটা আদান প্রদান করতে যাবা তখন অনেক ধীর গতিতে কাজ সম্পন্ন হয়। অন্যদিকে সুইচে যেহেতু শুধুমাত্র একটি নির্দিষ্ট একটি ঠিকানা বরাবর তথ্য বা উপাত্ত
ট্রান্সফার কিংবা লেনদেন কিংবা পাঠানোর জন্য যদি কানেক্ট করা হয় তাহলে সেটা খুব দ্রুত হয়। বিষয়টা কি বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে বলো কোনটা বোঝনি? হাবটা নাকি সুইচ, কোনটাতে কনফিউশন আছে? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ, আমি যদি আরও সহজভাবে বলতে যাই তাহলে এভাবে বলা যেতে পারে, হাবটি হচ্ছে সকল ডিভাইসে একসাথে তথ্য প্রেরণ করার জন্য ব্যবহৃত হয় এবং সুইচ একটি নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য প্রেরণ করার জন্য ব্যবহৃত হয়। এখন হাব এবং সুইচ সম্পর্কে তোমাদের বিস্তারিত জানার জন্য আমি প্রজেক্টরের স্ক্রিনে আমি চলে যাচ্ছি। আমি তোমাদের এখন স্ক্রিনে দেখাবো হাব জিনিসটা কি, কেমন হয়, দেখতে কেমন। ঠিক আছে, তোমরা কি দেখতে চাও? আচ্ছা, হ্যালো, দেখো তোমাদের সামনে একটি যন্ত্রের ছবি দেখাচ্ছে। দেখতে পাচ্ছ? এটি হচ্ছে একটি হাব। এটা হচ্ছে ইউএসবি হাব। তোমাদের বইতে দেখো লেখা আছে ইউএসবি হাব এবং এরপরে লেখা আছে দেখো ইউএসবি হাব রয়েছে অনেকগুলা। তো তার মধ্যে অন্যতম এটি হচ্ছে ইউএসবি হাব। এখন এটা দ্বারা একটি কম্পিউটারের সাথে যদি সংযুক্ত করে দেওয়া হয়, এই বাদবাকি যে ইউএসবি পোর্টগুলো রয়েছে, এইগুলোর মাধ্যমে অন্য কম্পিউটারের সাথে সে সংযুক্ত হয়। এভাবে হাব কাজ করে। বিষয়টা কি বুঝতে পেরেছ? এখন দেখাই আরেকটি যন্ত্র, এটার নাম হচ্ছে সুইচ। একটি আছে হাব, একটি আছে সুইচ। দেখতে পাচ্ছ? একটি আছে হাব, একটি আছে সুইচ। এখানে উপরেরটিতে দেখো অনেকগুলো সেখানে কানেকশন পোর্ট রয়েছে। তোমরা কি দেখতে পাচ্ছ ক্লিয়ারভাবে? এখানে দুইটি ডিভাইস রয়েছে। দুইটি ডিভাইসের মধ্যে উপরেরটি রয়েছে, এটা হচ্ছে হাব এবং নিচেরটি সুইচ। দেখো দুটিতেই অনেকগুলো কানেকশন রয়েছে। এই কানেকশন দ্বারা একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে খুব সহজেই জুড়ে দেওয়া যায়। উপরটির মাধ্যমে এটি যদি হাব হয়ে থাকে তাহলে বলো তো এটি কীভাবে কাজ করবে? এটি আমি বলে দিচ্ছি, এটি একজনকে তথ্য পাঠালে সবাইকে পাঠিয়ে দেবে। এবং সুইচটা হচ্ছে যে একজনকে তথ্য পাঠালে শুধু সেই পাবে, সেজন্য নির্দিষ্ট করে দিতে হবে। আর এজন্যই এর পিছনে রয়েছে একটি নির্দিষ্ট ঠিকানা, সেই ঠিকানা বরাবর সেটি কাজ করে। তো হাব এবং সুইচের মধ্যে আর কোনো সমস্যা আছে? হাব এবং সুইচ এই দুই বিষয়টি যদি কেউ না বুঝতে পারো তাহলে আমাকে আবার প্রশ্ন করতে পারো। ওকে, থ্যাংক ইউ। তো গতকালকে আরেকটি পড়া দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার।
ব্যবহারটা কি তোমরা সবাই পড়েছো? ওকে, থ্যাংক ইউ। ব্যাপারটা খুবই সোজা, তোমরা নিজেদের মধ্যে থেকে পড়ে নিও। আমি যে অধ্যায়টি নিয়ে এখন আলোচনা করছি, এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ, অনেক তাৎপর্যপূর্ণ এই অধ্যায়। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এর গুরুত্ব অনেক। এই অধ্যায়টি আমাদের ভালোভাবে অধ্যয়ন করতে হবে। এই অধ্যায় থেকে প্রতিনিয়তই প্রশ্ন আসে সাধারণত জেএসসি পরীক্ষাতে, তোমাদেরও তার ব্যতিক্রম হবে না। এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে, এবং কী ধরনের প্রশ্ন আসবে, কি প্রশ্ন পড়লে তোমরা এগুলোর অ্যান্সার করতে পারবা, আর সম্ভাব্য প্রশ্নগুলো আমি তোমাদের একটা সাজেশন আকারে দিয়ে দেবো, ইতিপূর্বে আমি বলেছি। তো কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার সম্পর্কে সবাই পড়েছ? আচ্ছা, আমি গতকালকের যা ক্লাসগুলো নিয়েছিলাম তা শেষ করলাম। এখন আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে, এবং আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো করতে হয়, এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা ভালোভাবে খোঁজার চেষ্টা করব এবং অনুশীলনী নিয়ে কাজ করব, এবং তারপরে আমি তোমাদের ছোট্ট একটি পরীক্ষা নেব। ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসের প্রথমে রয়েছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। ইতিমধ্যেই তোমরা আমাকে প্রশ্ন করেছিলে যে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতির মধ্যে হাব ও সুইচ। আমি হাব কি এবং সুইচ কি এই দুটার মধ্যে পার্থক্য দেখানোর চেষ্টা করেছি। হাব ও সুইচ দুটা এমন একটি যন্ত্র, আসলে মাথার মধ্যে পেচ লাগিয়ে যাওয়াটা অনেক স্বাভাবিক একটা বিষয়। তো হাব ও সুইচ সম্পর্কে আমরা আলোচনা করেছি, আমরা দেখেছি। এখন আমরা বইয়ের ভাষায় একটু হাব ও সুইচটা পড়ে নেব। হাব সাধারণত তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, প্রিন্টার ইত্যাদিকে একসাথে যুক্ত করে হাব ব্যবহার করা হয়, যেটা আমি ইতিপূর্বে বলেছি। হাব এক যন্ত্রকে অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করার সুযোগ দেয়। বলা যায় এই নেটওয়ার্কে হাব দ্বারা সংযুক্ত সকল কম্পিউটার একটি আরেকটির সাথে যোগাযোগ করতে পারে। তোমরা বইতে আঙ্গুল দাও এবং আমি যে অংশটুকু বলবো তোমরা সেই অংশটুকু আন্ডারলাইন করবে। কলম নিয়েছো হাতে? হ্যাঁ, হাব বললেই আমরা ইন্টারনেট হাব বা নেটওয়ার্ককেই বুঝে থাকি, তবে ইদানিং আমরা অনেক ইউএসবি হাবও দেখে থাকি। হাবের মধ্যে দিয়ে যখন কোনো তথ্য এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে যায়, হাব তখন সেগুলো পড়তে পারে না। এক কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে তথ্য বা উপাত্ত পাঠালে হাব তার সাথে সংযুক্ত সকল কম্পিউটারের ওই তথ্য বা উপাত্ত পাঠিয়ে দেয়। এমনকি কম্পিউটার থেকে তথ্য পাঠানো হলে তাকেও হাব আবার ওই তথ্য পাঠিয়ে দেয়। অর্থাৎ হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না। এই লাইনটি তোমরা আন্ডারলাইন করে নাও। হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না। আন্ডারলাইন করেছ? এবারে আসো সুইচে, পরের প্যারাটাতে সুইচে। এবার আমরা জানি সুইচটা কি। এটি একটি হাবের মতো একটি ক্ষুদ্র আইসিটি যন্ত্র। বর্তমানে যে কোনো নেটওয়ার্ক তৈরিতে বেশিরভাগ সময় সুইচ ব্যবহার করা হয়। হাবের চেয়ে সুইচের প্রধান কিছু
পার্থক্য হলো সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে। আমি ইতিপূর্বে বলেছি তোমাদের সুইচ নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী কাজ করে। যে ঠিকানা অনুযায়ী যাকে নির্দেশ করা হবে সেই ঠিকানা অনুযায়ী সেই তথ্য সেই যন্ত্রকে পাঠিয়ে দেবে। তো আরও বিস্তারিত সুইচ সম্পর্কে আমরা জেনে নেই। সুইচ দিয়ে তৈরি নেটওয়ার্কের যে কোনো আইসিটি যন্ত্র সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। সুইচের সাথে যুক্ত যন্ত্রগুলো শুধু যাকে ডেটা বা উপাত্ত পাঠাতে চায় তাকেই উপাত্ত পাঠায়। সুইচ কিভাবে কাজ করে এটা আমরা আসলে জেনে নেই। সুইচ তার সাথে সংযুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি নির্দিষ্ট ঠিকানা বরাদ্দ থাকে। ওই ঠিকানা অনুযায়ী তথ্য আদান প্রদান করে। ইতিপূর্বে আমি এটা বলেছি। এই বরাদ্দকৃত ঠিকানাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভাষায় এমএসি অর্থাৎ ম্যাক মিডিয়া কন্ট্রোল অ্যাড্রেস নামে ডাকা হয়। এটি আন্ডারলাইন করো। বরাদ্দকৃত ঠিকানাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভাষায় ম্যাক বলা হয়, অর্থাৎ এমএসি ইকুয়াল টু মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। এটা আন্ডারলাইন করে নাও। এরপরে আসি উপরের শ্রেণীতে এ বিষয়ে আমরা ব্যাপকভাবে জানব। আলাদা আলাদা ঠিকানা ব্যবহার করে কিভাবে কিভাবে সুইচ হাবের চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করতে পারে। এর জন্য নেটওয়ার্ক তৈরিতে সুইচ এখন সবার পছন্দ। এখন তোমরা বাড়িতে বসে থেকে হাব এবং সুইচের একটি পার্থক্য তৈরি করবে। এটা লিখে নাও। তোমাদের আমি আগামীকাল তোমাদের এই ক্লাসটি নেব। নেওয়ার সময় আমি তোমাদের এই পার্থক্যটা আমি জানতে চাইব। হাব এবং সুইচের পার্থক্য এটা তোমরা বাসায় বসে থেকেই তোমরা এটি তৈরি করবে। আমি এই হাব এবং সুইচ নিয়ে এতক্ষণ কথা বলছি, এর কারণটা হচ্ছে হাব এবং সুইচ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দুটার মধ্যেই তালগোল পাকিয়ে যায়। এবারে আসি রাউটারে। ওটা কি লেখা শেষ হয়েছে তোমাদের? এবারে আসি রাউটারে। দেখো, আমরা গতকাল শিখেছি যে সার্ভ করে সে হয় সার্ভার, যে খেলাধুলা করে সে হয় খেলোয়াড়, আর যে রাউট করে তাকে বলা হয় রাউটার। রাউটার শব্দটি রাউট থেকে এসেছে। রাউট একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয় তৈরি করে। এটি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। ইন্টারনেটে অসংখ্য নেটওয়ার্কের সমন্বয় তৈরি। একই প্রোটোকলের অধীনে কার্যত দুটি নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয়। বর্তমানে ইন্টারনেটে অসংখ্য রাউটার রয়েছে। এখন তোমাদের যদি রাউটার সম্পর্কে কিছু বলতে চাই, দেখো ভাঙ্গুরা জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ে রয়েছে রাউটার। যে রাউটারটি প্রথম অবস্থায় একটি নেটওয়ার্ককে কানেক্ট করে সেই নেটওয়ার্ককে এই ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্কে সেটা ছড়িয়ে দিচ্ছে, এবং সেটি ব্যবহার করেই আমি ল্যাপটপে কানেক্ট দিয়ে তোমাদের সাথে আমি কনফারেন্সিংয়ে যোগ হয়েছি। রাউটার এভাবেই মূলত কাজ করে। তোমরা অনেক সময় শুনে থাকবে ওয়াইফাই। ওয়াইফাই নাম শোনোনি এমন কেউ নেই আমি মনে করি। এই ওয়াইফাই সিস্টেমটা, এই ওয়াইফাই সিস্টেম, এই রাউটার সিস্টেমটি এই সিস্টেমের মাধ্যমে সে নেটওয়ার্ক আসলে জুড়ে দেয়। এর সাথে অসংখ্য ডিভাইস সে এইভাবে যুক্ত করতে পারে, নেটওয়ার্কটি ছড়িয়ে দিতে পারে। তো রাউটার সম্পর্কে কারো প্রশ্ন থাকলে বলো। এবং রাউটার সম্পর্কে বাদবাকিগুলো তোমরা দেখে নেবে, খুবই সহজভাবে দেওয়া আছে। এবারে আসি মডেম। মডেম কি? মডেম হচ্ছে, আমি একটু ব্ল্যাকবোর্ডে যাই।
দেখো আমি ব্ল্যাকবোর্ডে লিখেছি মডুলেটর এবং ডিমোলেটর। মডুলেটর এবং ডিমোলেটর দেখতে পাচ্ছ তোমরা। মডুলেটর এবং ডিমোলেটরের থেকে এমওডি এবং ডিমোলেটরের ডিইএম এই দুটো একসাথে হয়েছে এমওডিইএম। তোমরা এটুকু আন্ডারলাইন করে নাও। দেখো মডেম প্যারার মধ্যে আছে। এখানে আসলে বেশ কয়েকটি ক্যামেরা চলছে, একটি চলছে ইউটিউবের জন্য, একটি চলছে ফেসবুক লাইভ, একটি চলছে তোমাদের সাথে লাইভ কনভারসেশন। তো একটি ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো, সেটা আসলে আমি ঠিক করে দিয়ে আসলাম। এখন আসি, আজকে আমরা যে অধ্যায়ের যে অংশটুকু আলোচনা করলাম এর মধ্যে গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্নগুলো রয়েছে, পরীক্ষায় আসার সম্ভাবনা যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি। এবং এই প্রশ্নগুলো তোমরা লিখে রাখবে এবং নিজে নিজে উত্তর খোঁজার চেষ্টা করবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে সুইচ ও হাব এর মধ্যে পার্থক্য। তোমরা লিখেছো এটা? হ্যাঁ। এবং কোশ্চেন নম্বর 2, অপটিক্যাল ফাইবার সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু লেখো। অর্থাৎ অপটিক্যাল ফাইবার সম্পর্কে কিছু লেখো, কিংবা অপটিক্যাল ফাইবার কি। সবগুলো প্রশ্নের কিন্তু একই ধরনের উত্তর হবে। লেখো অপটিক্যাল ফাইবার সম্পর্কে সংক্ষিপ্ত লেখো। হ্যাঁ, তো আমি এখন দেখাবো কিভাবে নেটওয়ার্ক সিস্টেমগুলো কাজ করে থাকে, কিভাবে কম্পিউটারগুলো একে অপরের সাথে যুক্ত থাকে, কিভাবে ল্যান ওয়ান তারপরে ম্যান এই নেটওয়ার্কগুলো কিংবা ওয়ান মানে প্রত্যেকটি ধরনের নেটওয়ার্ক কিভাবে কাজ করে, কিভাবে নেটওয়ার্কটি গঠিত হয়, কিভাবে একটি সার্ভার থেকে তথ্য আদান প্রদান করা হয়, এগুলো এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে গিয়ে আমরা কিভাবে হয় এটা গ্রাফিক্স অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখব সরাসরি নিজ চোখে। এতে আমাদের জ্ঞানের পরিধিটা বাড়বে, আমাদের শিখতেও সুবিধা হবে। তো আমি যেখানে গিয়ে আটকে গেছিলাম, অর্থাৎ যেখানে বিদ্যুৎটা চলে গিয়েছিল, আমি সেই অবস্থানে ফিরতে চাই। তো তোমরা একটু বলো যে কোন প্রশ্নটা পর্যন্ত তোমরা লিখেছিলে? অপটিক্যাল ফাইবার। হ্যাঁ, এরপর লেখা হচ্ছে স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবারের মধ্যে পার্থক্য। স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবারের মধ্যে পার্থক্য লেখা শেষ হলে বলবে। লেখা শেষ হয়েছে? স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবারের মধ্যে পার্থক্য। কোশ্চেন নম্বর 3, স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবারের মধ্যে পার্থক্য। ওই লাইনটা দিয়ে হ্যাঁ, লেখা শেষ হলে বলবে। কত দূর লেখছো? ওটা শেষ হয়েছে না? একটু পরে কয়েকটা প্রশ্ন আছে। হ্যাঁ, এরপরে লেখা হচ্ছে সাবমেরিন কেবল কি। সাবমেরিন কেবল কি? এই প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজে নিজেই খোঁজার চেষ্টা করবে। এরপরে লেখো স্যাটেলাইট কি। স্যাটেলাইট কি এবং যোগাযোগের মাধ্যম হিসেবে এর ভূমিকা। সাবমেরিন কেবল কি? লেখা শেষ হলে নক করবে প্লিজ। পাঁচ নম্বরটি হচ্ছে স্যাটেলাইট কি এবং যোগাযোগের মাধ্যম হিসেবে এর ভূমিকা।
স্যাটেলাইট কি এবং যোগাযোগ মাধ্যম হিসেবে এর ভূমিকা। স্যাটেলাইট কি এবং যোগাযোগ মাধ্যমে এর ভূমিকা। স্যাটেলাইট কি এবং যোগাযোগ মাধ্যমে এর ভূমিকা। লেখা শেষ হলে কাইন্ডলি নক করবে। আমাদের লেখা কি শেষ হয়েছে? হ্যাঁ, এর পরেরটা লেখো রাউটার কি রাউটার কি এর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। রাউটার কি? রাউটার কি? রাউটার কি এবং এর সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করো। শেষ হলে বলবে। লেখা শেষ হয়েছে? রাউটার কি? রাউটার কি? হোয়াট ইজ রাউটার? রাউটার কি? সংক্ষেপে এর কর্মপদ্ধতি আলোচনা করো। রাউটার কি? সংক্ষেপে এর কর্মপদ্ধতি আলোচনা করো, কিংবা লিখতে পারো এভাবে, রাউটার কিভাবে কাজ করে। শেষ হয়েছে? হ্যাঁ, এবারে নেক্সটে আসে হচ্ছে মডেম কি। মডেম কি এর কার্যপদ্ধতি। মডেম কি ও এর কার্যপদ্ধতি। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, এবং আমি যে প্রশ্নগুলো তোমাদের দিব সাধারণত এর মধ্যে থেকেই প্রশ্ন হবে তোমাদের জিএসসি পরীক্ষাতে। যেহেতু সামনে তোমাদের জিএসসি পরীক্ষা, সেহেতু একটু মনোযোগী হয়ে ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করবে সবাই। তো প্রশ্নটি কি লেখা হয়েছে? মডেম কি? হ্যাঁ, এরপরটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে লেখো সবাই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অপটিক্যাল ফাইবারের গুরুত্ব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অপটিক্যাল ফাইবারের গুরুত্ব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অপটিক্যাল ফাইবারের গুরুত্ব। লেখা শেষ হলে বলবে। এবং এই অধ্যায়ের শেষ প্রশ্ন লিখবে হচ্ছে বর্তমান বিশ্বে নেটওয়ার্কের ভূমিকা। বর্তমান বিশ্বে নেটওয়ার্কের ভূমিকা। বর্তমান বিশ্বে নেটওয়ার্কের ভূমিকা। তোমাদের লেখা সবার শেষ? হ্যাঁ, এই কয়টা হচ্ছে আজকে যে ক্লাসগুলো নিয়েছি এই ক্লাসগুলোর মধ্যে এই প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আসলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এভাবে ক্লাসটা নেওয়া যথেষ্ট আসলে কষ্টসাধ্য। যেমন বারবার তোমাদের বলতে হয় বুঝেছো কিংবা লিখেছো কি না, তোমাদের সাথে সঠিকভাবে কমিউনিকেশন করা যায় না, যার কারণে বোঝানোটা আসলে একটু মুশকিল হয়। আর আইসিটি এমন একটি সাবজেক্ট যেটা কিন্তু অঙ্কন করে দেখানোটা খুবই কঠিন। ইংরেজি কিংবা গণিত ব্ল্যাকবোর্ডে লিখে অঙ্ক করে তোমাদের কিন্তু দেখানো খুবই সোজা,
কিন্তু আইসিটি এভাবে একটু কঠিন। সেজন্য আমি তোমাদের কাছে নিয়ে এসেছি কিছু অ্যানিমেশন ভিডিও। এই অ্যানিমেশন ভিডিওগুলো এবার আমরা দেখব আইসিটি কিভাবে কাজ করে, কিভাবে নেটওয়ার্ক কাজ করে, কিভাবে প্রত্যেকটি ডিভাইস, কিভাবে বিভিন্ন কম্পিউটারসমূহ একে অপরের সাথে যুক্ত থাকে, কিভাবে সার্ভার কাজ করে, কিভাবে ক্লায়েন্ট কাজ করে, কিভাবে স্যাটেলাইট কাজ করে, কিভাবে অপটিক্যাল ফাইবার কাজ করে, কিভাবে অপটিক্যাল ফাইবারের লাইন দেওয়া থাকে, আইপি অ্যাড্রেস কী, এগুলো আমরা সবই বিস্তারিত একটি শর্ট ভিডিওতে আমরা সবগুলো দেখে নেব। তো চলো আমরা সবাই ভিডিওটি দেখি। ঠিক আছে, সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। এই ভিডিওটি যদি তোমরা একদম মনোযোগ সহকারে দেখো তাহলে আমি গ্যারান্টি দেব যে তোমাদের এই নেটওয়ার্কিং এই অধ্যায়ে, এই দ্বিতীয় অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, যদি তোমরা এই ভিডিওটি দেখে তোমরা নিজেদের মতো লিখতে পারো। তো আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, সবাই আশা করি মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে, তোমরা কি কম্পিউটার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ? এটাই তো একটু সমস্যা। আচ্ছা আচ্ছা, আসলে দূর থেকে দেখাচ্ছে তো তাহলে একটু লাইনে থাকো, তোমাদের বাচ্চা আঙ্কেলকে ডেকে নেই যাতে ল্যাপটপটি একটু কাছে নিয়ে ধরতে পারে এবং আমি সুন্দরভাবে তোমাদের কাছে উপস্থাপন করতে পারি। হ্যাঁ বলো। হ্যাঁ, লাইটটা আমি বন্ধ করেছিলাম কিন্তু তারপর একটু সমস্যা দেখা দিয়েছিল। এবং তোমাদের একটা কথা বলে রাখি, এই ক্লাসগুলো কিন্তু তোমরা ইউটিউবে দেখতে পাবে। তোমাদের প্রধান শিক্ষক ফারুক স্যারের সাথে যোগাযোগ করলে তোমরা সেই ইউটিউবের লিঙ্কটা পেয়ে যাবে। স্যার থেকে ইউটিউব লিঙ্কের পেজটা নিয়ে নিলে অনেক সুন্দর, ক্লিয়ার সাউন্ড সহ খুব সুন্দরভাবে এই ক্লাসগুলো উপভোগ করতে পারবে। তো তোমরা স্যারের কাছ থেকে সেই লিঙ্কগুলো নিয়ে নিও। তো আমি তোমাদের বাদশা আঙ্কেলকে একটু ডাকছি। তো তোমরা ভিডিওটি একটু খেয়াল করো। এখানে একটি কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। এখানে একটি কম্পিউটার, সাথে রয়েছে আরও একটি কম্পিউটার এবং সাথে আরও একটি কম্পিউটার। এখানে রয়েছে 3টি কম্পিউটার। এখন 3টি কম্পিউটারকে আমরা একসাথে জুড়ে দেব। কিভাবে জুড়ে দেব চলো দেখে নেই। একটি কেবলের মাধ্যমে আমরা এখানে লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ একটা ল্যান নেটওয়ার্ক সৃষ্টি করলাম। এর আগে বলো, তোমরা কি ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা ইউএসবি দিয়েও আমরা যুক্ত হতে পারি, এমনকি ওয়্যারলেস কিংবা ব্লুটুথ সিস্টেম দিয়েও আমরা যুক্ত হতে পারি। এখানে একটি কম্পিউটার, একটি নোটবুক, একটি মোবাইল ফোন, একটি গেমার, একটি টেলিভিশন ও একটি সিসি ক্যামেরা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এগুলো? হ্যাঁ, এগুলো দ্বারা একটি রাউটার কিভাবে কাজ করে, একটি রাউটার দিয়ে কিভাবে ল্যান নেটওয়ার্ক তৈরি করা যায় সেটি দেখব আমরা। তো চলো আমরা এটা দেখি। ধরো তোমার বাড়িতে কম্পিউটার, নোটবুক, তোমার টেলিভিশন, ক্যামেরা সবগুলো আছে। এখন এর মধ্যে একটি রাউটার আমরা যুক্ত করে দিলাম। সেই রাউটারের সাথে সংযোগ দিয়ে দিলাম এই নোটবুকের, এর সাথে সংযোগ করে দিলাম এই ক্যামেরার, রাউটারের সাথে সংযোগ করে দিলাম আমাদের সেলফোনটাকে।
এভাবে প্রত্যেকটির সাথে আমরা এভাবে সংযোগ দিতে পারি। এখন দেখো এখানে কয়েকটি বিষয় বোঝা গেল। রাউটার কিভাবে কাজ করে, ল্যান নেটওয়ার্ক কিভাবে কাজ করে, একটি হোম নেটওয়ার্ক কিভাবে কাজ করে, কিভাবে একটি ব্লুটুথ কিংবা ওয়াইফাই সিস্টেমে কিভাবে এগুলোর সাথে কাজ করে রাউটার। একটি নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে আমরা কয়েকজন বন্ধু কিংবা একসাথে কিছু মানুষ একসাথে হয়ে আমরা প্যান নেটওয়ার্কটিও গঠন করতে পারি। আমরা শেয়ার করতে পারি বিভিন্ন ধরনের অডিও, ভিডিও, বিভিন্ন ধরনের ফাইল। যদি স্ক্রিনটি দেখতে কোনো ধরনের প্রবলেম হয় তোমরা বলবে। আমি আজকের ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম একটি রাউটার একটি নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে তথ্য প্রেরণ করে। দেখো রাউটারটি ওয়াইল্ড এরিয়া নেটওয়ার্ক এখান থেকে নেটওয়ার্ক গ্রহণ করছে, সে এখান থেকে ইন্টারনেট গ্রহণ করছে, এখান থেকে ইন্টারনেট গ্রহণ করে এখান থেকে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন ডিভাইসে। এটি হচ্ছে রাউটারের প্রধান কাজ, অর্থাৎ রাউটারের প্রধান কাজ হচ্ছে রাউটিং করা। আমি তোমাদের আইপি অ্যাড্রেস সম্পর্কে বলেছিলাম, একটি চিঠির সাথে তোমাদের এটা তুলনা করেছিলাম। দেখো এখানে আমি যদি হাব এবং সুইচের কথা বলি, সুইচ কিন্তু একটি নির্দিষ্ট ঠিকানায় তথ্য প্রেরণ করতে পারে। ঠিক এমনভাবেই এটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া হয়েছে। এই পোস্ট অফিসটা, এটা একটা পোস্ট অফিস, এটাকে যদি আমরা সার্ভার সাথে তুলনা করি, আমি হচ্ছে ক্লায়েন্ট, আমি এখান থেকে তথ্য প্রেরণ করলাম, এটি সার্ভার এটি সার্ভ করে এটি নির্দিষ্ট ঠিকানায় এটি পৌঁছে দিল একটি নির্দিষ্ট অ্যাড্রেসে। এই অ্যাড্রেসটাকে যদি আমরা আইপি অ্যাড্রেস ধরি তাহলে বিষয়টা খুব সহজে বুঝতে পারবো। দেখো প্রত্যেকটি ডিভাইসের একটি আইপি অ্যাড্রেস আছে। এটি একটি টেলিভিশনের আইপি অ্যাড্রেস, এটি একটি নোটবুকের আইপি অ্যাড্রেস, এটি একটি মোবাইল ফোনের আইপি অ্যাড্রেস। প্রত্যেকটির আইপি অ্যাড্রেস দ্বারা প্রত্যেকটিকে শনাক্ত করা সম্ভব। তোমার বাসার যেমন একটি নির্দিষ্ট ঠিকানা রয়েছে, তেমনি প্রত্যেকটি ডিভাইসের নির্দিষ্ট একটি ঠিকানা রয়েছে। এই আইপি অ্যাড্রেস দ্বারা আমরা ইচ্ছে করলে যে কোনোভাবে যে কোনো কম্পিউটার কিংবা যে কোনো আমাদের প্রয়োজনীয় ডিভাইস যেটাকে আমরা যার সাথে তথ্য আদান প্রদান করতে চাই তার সাথে যোগাযোগ করে আমরা তথ্য আদান প্রদান করতে পারবো। চলো এবার দেখে নেই কি। হ্যালো, ও যে ব্রেঞ্চ রাখা হলো তো, আচ্ছা এবার না কোনো সমস্যা নেই। এবার আমরা দেখব বিভিন্ন নেটওয়ার্ক সম্পর্কে এবার আমরা দেখব। এখানে দেওয়া হয়েছে নেটওয়ার্ক টাইপস। নেটওয়ার্ক কয় ধরনের, কীভাবে কীরকম এবং কী ধরনের হতে পারে। স্যার এখন আর ওগুলো করেন না স্যার, এগুলো কীভাবে কী ধরনের এবং কীভাবে কাজ করে এটা আমরা শিখব। চলো এই পার্টে প্রথমেই আমরা জেনেছি কিন্তু প্যান নেটওয়ার্ক সম্পর্কে, অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, PAN, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আমি তোমাদের বলেছিলাম ব্লুটুথ কিংবা নির্দিষ্ট কোনো ওয়াইফাই ডিভাইসের
মাধ্যমে আমরা একে অপরের সাথে যুক্ত হতে পারি একদম ব্যক্তিগত এবং স্বল্প পরিসরে। এটাই এখানে দেখানো হয়েছে একদম স্বল্প পরিসরে কিভাবে প্যান নেটওয়ার্কটি গঠিত হয়েছে, অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সবাই দেখতে পাচ্ছ? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা, সমস্যা নেই। দেখেন তো কেন ঠিকঠাক মতো হচ্ছে কিনা, ওখানে দেখেন তো আমার চলে আসে কিনা। ফুল আসে? আমি এত দূর আসলে কি দেখা যায়? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবারে আমরা দেখব ল্যান নেটওয়ার্ক। দেখো, ল্যান নেটওয়ার্কে আমি বলেছিলাম প্যান এর চেয়ে একটু বিস্তৃত। ল্যান নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখানে দেখো দুটি কম্পিউটার, দুটি সার্ভার, তারপরে এখানে রয়েছে আরেকটি ডিভাইস, এখানে রয়েছে আরেকটি কম্পিউটার, এখানে রয়েছে প্রত্যেকটির সাথে সংযুক্ত আছে একটি প্রিন্টার। এখানে লোকালভাবে একটি নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, যার কারণে এখানে বলা হয়েছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখানে বলা হয়েছে এ গ্রুপ অফ ডিভাইস computer services switches and printers that are located in the some buildings. আচ্ছা, শব্দ হচ্ছে আসলে অনলাইন ক্লাস তো তোমরা সরাসরি দেখলে অনেক মজা পেতে এবং খুব সুন্দরভাবে শিখতে পারতে। যাই হোক, আমি নেক্সট ক্লাসে চলে যাই। এবার আসি ম্যান নেটওয়ার্কে। ম্যান নেটওয়ার্কটা কি তোমাদের কি মনে আছে? হ্যালো, ছি হলো না তো আম্মু। এটা হচ্ছে ম্যান বলেছি, ম্যান অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আমি তোমাদের উদাহরণ দিয়েছিলাম যে একটি শহরে একটি পুলিশ সরি তো আমি কিন্তু তোমাদের বলেছিলাম একটি শহরে পুলিশের গাড়িতে লেখা থাকে মেট্রোপলিটন পুলিশ, তার মানে একটি নির্দিষ্ট এলাকায় তারা কাজ করে থাকে। এটাও নির্দিষ্ট এলাকা অর্থাৎ নির্দিষ্ট একটি শহরে কাজ করে থাকছে, এটাকে বলা হচ্ছে ম্যান। এই ম্যান নেটওয়ার্ক অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ একটি শহরের মধ্যেই এই নেটওয়ার্কটি আবদ্ধ, যার কারণে এটাকে বলা হয়েছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। বুঝতে কোনো সমস্যা হলে তোমরা বলবে প্লিজ। এখন আসি ওয়ান নেটওয়ার্কে। ওয়ান নেটওয়ার্ক হচ্ছে পুরো বিশ্বব্যাপী। WAN এর পূর্ণরূপ বলো তো একজন? দারুণ। এখানে দেখো কয়েকটি শহর মিলে এখানে সব কিছু মিলে একটি বিশ্বকে বোঝানো হয়েছে। আমরা আরেকটু পরে এটি আরও ভালোভাবে জানব। তো চলো আমরা নেক্সট ভিডিওতে আমরা চলে যাই, দেখি আমাদের জন্য নেক্সটে কি রয়েছে। দেখো এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কে দেখো একটা পুরো বিশ্বের সাথে যুক্ত হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা এগুলো খুব সুন্দরভাবে দেখব। চলে যাই নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পুরো নেটওয়ার্ক সার্ভিস কিভাবে চলে, কিভাবে পুরো নেটওয়ার্ক সিস্টেমটা আসলে কি, এটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। দেখতে পাচ্ছ তোমরা? আমি যদি একটু প্রথমে দিকে দেই, এটি একজন ব্যবহারকারী। এই ব্যক্তিটি ইন্টারনেট ব্যবহার করছে, ইন্টারনেট ইউজ করছে। তাহলে বলো তো ইনাকে তাহলে কি বলা যায়? গুড, ভেরি গুড। এখন এই ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করছে, সে ইউজার।
অর্থাৎ সে একজন ক্লায়েন্টও বটে, ঠিক কি না? সে সেবা নিচ্ছে কোথায় থেকে? সার্ভার থেকে। চলো কিভাবে সে সার্ভার থেকে সেবা নিচ্ছে এটা আমরা দেখে আসি। তার থেকে এইভাবে এখানে রয়েছে একটি সার্ভার থেকে এইভাবে বাইনারি পদ্ধতিতে চলে আসে নেটওয়ার্ক ইউজার অর্থাৎ ব্যবহারকারী অর্থাৎ ক্লায়েন্টের নির্দিষ্ট একটি ডিভাইসে। একটি সার্ভারে অনেক তথ্য উপাত্ত সংগৃহীত থাকে। তোমরা দেখো একটি সার্ভার কেমন হয়। একটি সার্ভার যুক্ত হয় এভাবে স্যাটেলাইটের সাথে। তোমাদের আজকের পড়ায় আমি দিয়েছি, একটু সামনে তোমাদের পড়ায় আজকে আমি কিন্তু পড়া দিয়েছি যে স্যাটেলাইট কিভাবে কাজ করে, দিয়েছি না? এই দেখো, এই ভিডিওর মাধ্যমে আরও সুন্দরভাবে বুঝতে পারবে। এটি পৃথিবীর উপরে একটি আছে ডাটা সেন্টার অর্থাৎ সার্ভার। এখান থেকে সার্ভ করছে স্যাটেলাইটে, যেটা পৃথিবী থেকে 36,000 মাইল উপরে রাখা আছে, যেটা আমি তোমাদের ক্লাসে বলেছি। এটি 36,000 মাইল উপরে রয়েছে। কি পদ্ধতিতে রয়েছে বলো তো? গুড, থ্যাংক ইউ। চলো দেখি। এটি তো এখান থেকে গেল হচ্ছে স্যাটেলাইট। এখন স্যাটেলাইট থেকে এই ডাটাটি, এই তথ্যটি, এই উপাত্তটি কোথায় গিয়ে পৌঁছে? স্যাটেলাইটে এভাবে তথ্য প্রেরণ করা হয় সার্ভারের মাধ্যমে। স্যাটেলাইট এভাবে আয়নার মতো ব্যবহার করে অনেকটা এই আয়নার মতো কাজ করে থাকে এবং এভাবে এই সার্ভার থেকে ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয় সেই নির্দিষ্ট তথ্যটি। আমি এর আগে তোমাদের বলেছি কিভাবে এই কাজটি হয়, কারণ এর নির্দিষ্ট একটি আইপি অ্যাড্রেস রয়েছে। এই আইপি অ্যাড্রেসে এটি যখন অ্যাক্সেস করতে পেরেছে, যখন এই আইপি অ্যাড্রেসে প্রবেশ করতে পেরেছে, তখনই কিন্তু এখান থেকে এই সার্ভার স্টেশন থেকে এসেছে স্যাটেলাইট থেকে নির্দিষ্ট আইপি অ্যাড্রেসে এখানে পৌঁছে দেওয়া হয়েছে। এখানে যদি তোমার ফোনের আইপি অ্যাড্রেস দেওয়া থাকতো তাহলে এই তথ্যটি তোমার ফোনে চলে যেত। যেমনভাবে নির্দিষ্ট একটা আইপি অ্যাড্রেস সংযোগ দেওয়া রয়েছে তোমার ফোনে আমার এই ল্যাপটপের সাথে, যার কারণে তুমিও নিজেও এটা দেখতে পাচ্ছ। আমাদের এই তথ্য উপাত্তগুলো প্রথমে সেই স্যাটেলাইটে যাচ্ছে, সেই স্যাটেলাইট থেকেই তোমার বাসায়, তোমার সামনে থাকা ল্যাপটপ কিংবা তোমার মোবাইল ডিভাইসে পৌঁছে যাচ্ছে এই তথ্যগুলো, যার কারণে তুমি এই ভিডিওটি দেখতে পাচ্ছ। এভাবে পুরো বিশ্বব্যাপী স্যাটেলাইট এভাবে সার্ভ করে থাকে। অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে এভাবে পুরো বিশ্বব্যাপী এই সার্ভার থেকে ইন্টারনেট এক স্থান থেকে অর্থাৎ নেটওয়ার্ক নির্দিষ্ট একটি নেটওয়ার্ক সিস্টেম তৈরি করা যায়। এর মধ্যে সেলফোন নেটওয়ার্ক রয়েছে বিভিন্ন রাউটার। আমরা কিন্তু আজকে পড়েছি কিভাবে একটি রাউটার রাউট করে এবং বইতে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে একটি নেটওয়ার্কে কিংবা ইন্টারনেটে অনেকগুলো রাউটার রয়েছে। চলো এবার দেখে আসি ফাইবার অপটিক কেবলটা কীভাবে এটি কাজ করে এবং সার্ভার থেকে কিভাবে এটি বিভিন্ন জায়গায় সার্ভিস দিয়ে থাকে। এখন কথা বলতে পারো তোমার ফোনে কিন্তু কোনো তারবিহীন ছাড়াই তুমি ইন্টারনেট ব্যবহার করতে পারছো, কিন্তু দেখো যারা ব্রডব্যান্ড ব্যবহার করে, যারা দেখো ভাঙ্গুরা বিসিএফ চ্যানেল থেকে কিংবা ভাঙ্গুরা বিসিএফ অনলাইন থেকে যারা ইন্টারনেট ব্যবহার করে, তাদের কিন্তু একটা কেবলের মাধ্যমে তাদের ইন্টারনেটটি দেওয়া হয়। কিন্তু এটা কিভাবে দেওয়া হয় চলো এবার আমরা দেখে নেই। চিত্রে দেখছো এটি একটি ফাইবার অপটিক কেবল। এই কেবলের মধ্যে রয়েছে বেশ কয়েকটি স্তর।
প্রত্যেকটি স্তর এগুলো একটি নির্দিষ্ট পর্যায়ক্রমে সাজানো রয়েছে। এই স্তরের মধ্যে এই শেষ প্রান্তে রয়েছে কিছু তন্তু। এই তন্তুগুলো অনেকটা কাচের তন্তু। কাচের তন্তু হওয়ার কারণে এইগুলো ইউ আকারে বাঁকানো যায় না। এগুলো ইউ আকারে বাঁকালে এই তন্তুটা নষ্ট হয়ে যায়। তো এটি একটি অসুবিধা, যেটা হচ্ছে ফাইবার অপটিক কেবলের। কিন্তু কাচের তন্তু হওয়ার কারণে খুব দ্রুত তথ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। একটি ডাটা সেন্টারে যদি কোনো ভিডিও রাখা হয়, সেটি কিন্তু তোমরা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস অ্যাক্সেস করে তোমরা দেখতে পারবে। তোমরা চিন্তা করো তাহলে এই আইপি অ্যাড্রেস তাহলে কীভাবে এটা অ্যাক্সেস করলে কীভাবে এটি চলে? তোমরা কি জানো এই তথ্যগুলো কিভাবে কোথায় রাখা হয়? একটি সার্ভারে অসংখ্য ড্রয়ার সিস্টেম রয়েছে, যেখানে রয়েছে এসএসডি কার্ড। সেই এসএসডি কার্ডে তথ্যগুলো রাখা হয়। ধরো তোমার সেল ফোনে একটি মেমোরি কার্ড রয়েছে, সেখানে কিছু তথ্য রয়েছে। তো মেমোরি কার্ডের মতো এসএসডি কার্ডও একটি মেমোরি কার্ড। সেখানে রাখা হয় কিছু তথ্য, এবং সেই এসএসডি কার্ডটি রাখা হয় একটি সার্ভার স্টেশনে। সেখান থেকে সেটা অল টাইম থাকে হচ্ছে অনলাইনে থাকার জন্য সেখানে কিছু নির্দিষ্ট কারিগরি, মানে খুব বেশি এক্সপার্ট যারা, তাদেরকে সেখানে নিয়োগ রাখা হয় সবসময় এটা চালু রাখার জন্য। চলো এটা দেখি কিভাবে কাজ করে। এটা হচ্ছে এসএসডি কার্ড। এই এসএসডি কার্ডে এই ভিডিওটি রাখা হলো। এটি হচ্ছে সার্ভার স্টেশনের একটি অংশ। এটি এখানে রাখা হলো এবং তার দ্বারা সংযুক্ত করে দেওয়া হলো। এখন এটি কেবলের মাধ্যমে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, চলো দেখে নেওয়া যাক। এখানে একজন ব্যবহারকারী কম্পিউটার, ল্যাপটপ এবং রাউটার এবং মোবাইল ডিভাইস নিয়ে বসে আছে। এখন এর নির্দিষ্ট একটি আইপি অ্যাড্রেস আছে। তোমরা সবাই জানো প্রত্যেকটি ডিভাইসের একটি আইপি অ্যাড্রেস আছে, যে আইপি অ্যাড্রেস দিয়ে সেখানে অ্যাক্সেস করা যায় কিংবা প্রবেশ করা যায়। ধরো এটি একটি কলোনি। এই কলোনির প্রত্যেকটি পরিবারের, প্রত্যেকটি বাড়ির কিন্তু একটি নির্দিষ্ট ঠিকানা রয়েছে। প্রত্যেকটি নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী যদি সেখানে চিঠি প্রেরণ করা যায়, প্রত্যেকটি নির্দিষ্ট বাড়িতেই যাবে, অন্য কোথাও কিন্তু সেটা যাবে না। দেখো এখানে একটি এসএসডি কার্ডের মধ্যে এখানে একটি আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। আমরা যদি এই আইপি অ্যাড্রেস লিখে সার্চ দিই, আমরা সহজে এটা প্রবেশ করতে পারবো। এখন তোমরা বলতে পারো এই আইপি অ্যাড্রেসটাকে দিয়ে তো আমরা সার্চ করি না। এইটি এমনভাবে ব্যবহার করা হয় ডোমেন নাম দিয়ে, যেটা ডোমেন নেমটা এটাকে অ্যাক্সেস করতে পারে। ধরো আমি লিখলাম www.facebook.com। আমি যদি facebook.com-এ আমি যদি প্রবেশ করতে চাই, কিন্তু এই কম্পিউটারসমূহ কিন্তু facebook.com এটা লেখা দেখবে না। তারা facebook.com-এর জায়গায় তারা দেখবে এই আইপি অ্যাড্রেসটি। তারা এই আইপি অ্যাড্রেসটি দেখবে। তারা এই আইপি অ্যাড্রেসটি দেখে সেখানে অ্যাক্সেস করবে এবং দেখবে সেখানে কি কি আছে। একটি সার্ভারে অনেক ধরনের আইপি অ্যাড্রেস রয়েছে এবং এগুলো বিভিন্ন ধরনের ডোমেন নেম দ্বারা এটা পরিচালিত হয়। এই ডোমেন নেম দিয়ে সার্চ করলে এই নির্দিষ্ট একটি আইপি অ্যাড্রেসে পৌঁছে যায়। এখন তোমরা ভাবতে পারো কিভাবে এই আইপি অ্যাড্রেসটি অ্যাক্সেস করে একটি ডোমেন নেম।
সেটি অ্যাক্সেস করার জন্য একটি সার্ভারের প্রয়োজন হয়, যাকে বলা হয় ডিএনএস সার্ভার। এগুলো সম্পর্কে তোমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত জানতে পারবে। এখন শুধু শেখার জন্য, জানার জন্য দেখে রাখো, যাতে তোমার এই পাঠগুলো পড়তে খুব সুবিধা হয় এবং পাঠগুলো অধ্যয়ন করতে তোমার সুবিধা হয় এবং খুব সহজে বুঝতে পারো। আমরা যদি কোনো ব্রাউজারে একটি নির্দিষ্ট ডোমেইন নেম লিখে সার্চ করি, তাহলে সেই নির্দিষ্ট আইপি অ্যাড্রেসকে অ্যাক্সেস করা হবে। প্রত্যেকটি ডোমেইন নেম নির্দিষ্ট একটি আইপি অ্যাড্রেসকে সিলেক্ট করে, যার কারণে সেই নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ওয়েবসাইটে আমরা পৌঁছাতে পারি। যখন সেটা আমাদের অ্যাক্সেস করা হয়, তখন সেটা আমাদের নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে ট্রান্সফার হয়। সেটা হতে পারে কেবল নেটওয়ার্ক, হতে পারে স্যাটেলাইট। আমরা এখন দেখব কেবল নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে এই ডাটাগুলো স্থানান্তরিত হয়। এখানে দেখতে পাচ্ছ কেবল নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে এই ডাটাগুলো স্থানান্তরিত হচ্ছে সার্ভার থেকে অন্য জায়গায়। এখানে সামনে একটি সমুদ্র রয়েছে। এই সমুদ্রের মধ্যে দিয়েও, সমুদ্রের তলদেশ দিয়ে কিন্তু একটি নির্দিষ্ট যন্ত্র দ্বারা, নির্দিষ্ট জাহাজ দ্বারা এই কেবলটি নিয়ে যাওয়া হয়, কেবলটি স্থাপন করা হয়। কিভাবে স্থাপন করা হয় চলো আমরা দেখি। বলা হয় ফাইবার কেবল হচ্ছে একটি নেটওয়ার্ক অর্থাৎ ইন্টারনেটের মেরুদণ্ড। এই যে কেবলটি আসলো, এই অপটিক্যাল ফাইবার আসলো, এসে এখানে আমাদের রাউটার এসে যোগ হলো। আমরা জানি রাউটার রাউট করে এক ধরনের ইন্টারনেট থেকে অন্য ধরনের, এক ধরনের নেটওয়ার্ক থেকে অন্য ধরনের নেটওয়ার্কসে সার্ভ করে। সে এখান থেকে নিয়ে আসলে এক ধরনের নেটওয়ার্ক, এখান থেকে সে ওয়াইফাই সিস্টেমে সে অন্য জায়গায় অন্য ধরনের নেটওয়ার্কে সে পরিবর্তন করছে এবং এখান থেকে সরাসরি, এবং এই সেম নেটওয়ার্কটিও কেবলের মাধ্যমেও সে ট্রান্সফার করতে পারে। চলো কীভাবে করে সেটি দেখি। এখান থেকে তথ্য আসার পরে এখান থেকে আবার সেই তথ্যগুলো চলে যাচ্ছে একজন ইউজারের কাছে। একজন ইউজার দেখো এখানে ব্যবহার করছে একটি কম্পিউটার এবং একটি মোবাইল ডিভাইস। এই মোবাইল ডিভাইস কীভাবে কাজ করছে? এই রাউটারের মাধ্যমে। কিন্তু জানো কীভাবে মোবাইল কীভাবে এই ইন্টারনেট অ্যাক্সেস করে? এর জন্য রয়েছে বিভিন্ন রয়েছে হচ্ছে সেলফোন টাওয়ার। ভাঙ্গুড়াতে রয়েছে বিভিন্ন ধরনের সেলফোন টাওয়ার, বাংলালিংক, রবি, বিভিন্ন ধরনের। তারাও ঠিক একইভাবে এই কাজগুলো করে থাকে। কিভাবে কাজগুলো হয় চলো আমরা দেখি। এভাবে সারা বিশ্বব্যাপী নেটওয়ার্ক চালু থাকে এবং এভাবেই সারা বিশ্বব্যাপী নেটওয়ার্কিং চলে। তো আমাদের মোবাইল ডিভাইসগুলো কিংবা যে কোনো ডিভাইসগুলো, এগুলো বিদ্যুৎ উপস্থিতি এবং অনুপস্থিতি অর্থাৎ বাইনারির মাধ্যমেই এগুলো করে থাকে। এগুলো নির্দিষ্ট কোনো ভাষা তারা জানে না। এভাবেই এই বাইনারি সিস্টেমে তথ্য উপাত্তগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। আমি তোমাদের অনেকবার বলেছি আইপি অ্যাড্রেসের কথা। বিভিন্ন ধরনের আইপি অ্যাড্রেস যেমন বিভিন্ন ধরনের নির্দিষ্ট ঠিকানাকে অ্যাক্সেস করে, ঠিক তেমনি নির্দিষ্টভাবে অ্যাক্সেস করে যেমনভাবে অ্যাক্সেস করে তোমার হচ্ছে বিভিন্ন পোস্টাল কোম্পানি যেভাবে চিঠি প্রেরণ করে থাকে নির্দিষ্ট ঠিকানায়।
এখানে এটি কিভাবে ব্যবহৃত হয় তোমরা এর আগে কিন্তু গত ক্লাসে তোমাদের দেখিয়েছি এইচটিটিপি কি। কেউ একজন বলো তো এইচটিটিপি কি? হ্যালো, গুড, কারেক্ট। এভাবে আইপি, এইচটিটিপি, আরটিপি সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানব। এগুলোকে কিন্তু একত্রে বলা হচ্ছে প্রোটোকলস। আমরা কিন্তু আজকের ক্লাসে এই প্রোটোকল সম্পর্কে প্রশ্ন করেছিলাম তোমাদের। এই প্রোটোকলই হচ্ছে সেই প্রোটোকল যেটা নির্দিষ্ট ওয়েতে, নির্দিষ্ট ঠিকানায়, নির্দিষ্টভাবে কোনো ডিভাইসকে অ্যাক্সেস করতে পারে। তো আমি কি তোমাদের বোঝাতে পেরেছি একটি ইন্টারনেট কিভাবে কাজ করে? ওই দরজাটা একটু খুলে দেন। তো আমি কি বোঝাতে পেরেছি একটি ইন্টারনেট কীভাবে কাজ করে, একটি নেটওয়ার্ক কীভাবে সৃষ্টি হয়, একটি সার্ভার থেকে কিভাবে নেটওয়ার্কগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, কিভাবে ডাটা সার্ভার কাজ করে, ক্লায়েন্ট কি, ইউজার কে, কীভাবে কে সার্ভ করে, কে সার্ভার, কিভাবে এই আইপি অ্যাড্রেস দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট ডিভাইসকে আমরা অ্যাক্সেস করে সেখানে প্রবেশ করতে পারি। তো আমরা কি এগুলো তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি? আসলে সময় খুবই কম, যার কারণে এই আইসিটি ক্লাসটা এভাবে করাটা আসলে বেশ কঠিনতর হয়ে যায়। তোমরা যদি সামনে থাকতে এই ভিডিওগুলো অনেক সুন্দরভাবে দেখতে পারতে এবং আমার উপস্থাপনায় তোমরা খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারতে। আসলে আইসিটি ক্লাস সাধারণত এভাবেই হয়ে থাকে যে যেখানে শুধুমাত্র থিওরিতে কোনো কাজ হয় না। আমরা শুধু পুঁথিগত বিদ্যার মধ্যেই পড়ে আছি। আমাদের বাংলাদেশ আজকে পিছিয়ে কেন? আমরা প্রকৃত শিক্ষাটা জানি না, আসলে বিষয়টা কেমন সেটা জানি না। আমরা বইতে পড়লাম, আমাদের প্রশ্ন আসলো, আমরা সেটা লিখলাম, আমাদের ভালো রেজাল্ট হলো, কিন্তু সেই জিনিসটা কি আমি কিন্তু প্রকৃত শিক্ষা আমার ভিতরে কিন্তু ঢোকে না, আমার মাথায় ঢুকছে, আমি সেগুলো লিখছি, সেগুলো লিখছি কিন্তু আমার ভিতরে নাই। যার কারণেই আমাদের বাংলাদেশটা আসলে এতটা অনুন্নত এবং আমরা অনেক কিছু আমরা মেনটেন করতে পারি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, নিজের বাসায় থেকে সবাই পড়াশোনা করো এবং আগামী ক্লাসে সকাল 10টা আগামীকাল সকাল 10টায় আমি যথানিয়মে তোমাদের সামনে হাজির হব এই ক্লাসের এই অধ্যায়ের প্রশ্নসমূহ নিয়ে। এবং তোমাদের 14 বছর স্যার ফারুক স্যারের কাছে আমি একটি সাজেশন জমা দেব মাত্র 15 পৃষ্ঠার। এই সাজেশনের মধ্যেই সকল প্রশ্নই থাকবে। পরীক্ষার এই সাজেশনের বাইরে একটি প্রশ্ন থাকবে না। তোমরা যখন এই সাজেশনটা ফলো করবে তখন নিশ্চিত 100% এই অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন আসবে তোমরা খুব সুন্দরভাবে এটি অ্যান্সার করতে পারবে। আসলে আইসিটি কিন্তু খুব একটা বেশি কঠিন কোনো সাবজেক্ট না, যদি খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারি। খুব সহজ জিনিস তখনই কঠিন হয়ে যায় যখন সেটা আমি বুঝতে পারি না। আমি যদি তোমাদের কাছে বোঝাতে সক্ষম হয়ে থাকি তবেই আমি সাকসেসফুল। তো সবাই ভালো থেকো এবং যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো পড়ার চেষ্টা করো। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।